আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইউবিডি ব্লগ অ্যান্ড টিপস। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী মানে হোসেন আল্লাহর রহমানুর রহিম রহমতুল্লাহ আলমিন। আসসালাম। আজকের আলোচনা হচ্ছে পর্তুগালের ন্যাশনালিটি অ্যাপ্লিকেশনের বিষয়ে কি ঘটতে চলেছে লেটেস্ট। 28শে জুন পর্তুগালের রাষ্ট্রপতি, বর্তমান রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো দে সোসা, তিনি পর্তুগালের ট্যালেন্ট যারা রয়েছে, যারা আসলে অভিবাসন এর যেন পর্তুগালের ক্ষতি না হয় এই বিষয়ে, কারণ তিনি এইটাই অভিমত প্রকাশ করেছেন যে পর্তুগাল দেশটির বিষয়ে সারা বিশ্বের একটি ভালো অবস্থান রয়েছে, ইনি এটাই বলেছেন। এবং এই অভিবাসন নীতি যে আলোচনা হচ্ছে সেটি যদি ডিসক্রিমিনেশন হয়, অর্থাৎ 5 বছরের জায়গায় 10 বছর হয়, আবার সিপিএলপি কান্ট্রিজের জন্য 7 বছর হয়, এই বিষয়টি নিয়ে যেন কোনো সমস্যা না করে তিনি প্রতিভা আর উপস্থিতির কথা বলেছে, যে পর্তুগালে বহির্বিশ্বের যে উপস্থিতি সেটার জন্য কোনো ক্ষতি না হয়, মানে হার্ম না হয়, এই অভিবাসন নীতি সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্তের যেন নিতে সহায়ক হয়, সেজন্য উনি প্রতিভাবানদের প্রতি আহ্বান জানিয়েছেন। এটি এসেছে একটি বিশেষ আর্টিকেল লুসা LUSA.PT। আপনারা আর্টিকেল দেখতে পারেন 28শে জুন 2025। তো কাজেই আমরা এই বিষয়টা একটু খোলাসা করছি এখানে আলোচনায়, যে যারা শুনলেন যে পর্তুগালের রাষ্ট্রপতি বলেছেন এরকম কিছু। ইতিপূর্বে অর্থনীতি একজন এবং যিনি একজন ফিমেল, উনিও পর্তুগালের এরকম কমপক্ষে একাধিক ব্যক্তি বলেছেন যে পর্তুগালের ইমিগ্রেশন নীতিটি যেন একটু মডারেট হয়, একটু এক্সপেক্ট হয়, কারণ মানুষের প্রত্যাশা বেশি। আর যেখানে 100% ছিল, সেখানে প্রত্যাশা যদি 50%-এরও নিচে নেমে আসে, তাহলে কি হবে? এটা নিয়ে আসলে সবাই দ্বিধাদ্বন্দ্ব, এবং যার যার অবস্থান থেকে এক এক ব্যক্তি এক এক রকম পরামর্শ, এক এক রকম উক্তি করতেছে, কোনোটাই কিন্তু অফিসিয়াল কোনো উক্তি নয়। কাজেই আমরা একটা আশাবাদ করতে পারি। অপটিমিজম ইজ এ নোবেল ভার্চু। আমরা এটা তো অবশ্যই জানি যে আশাবাদ হলো একটি মহৎ গুণ বা ভালো গুণ, কারণ আমরা আশা করতে পারি, আমরা নিরাশা দুরাশা করে অযথা হতাশা যেন আমরা না পড়ি, সেদিকে আপনারা খেয়াল রাখবেন সবাই। আর কথা হচ্ছে, আমি আমার ব্যক্তিগত কিছু এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করব, আলোচনায় অ্যাড করতে চাই। সেটা হচ্ছে, অনেক পরিচিতজন আমার আছে, কেউ কেউ বলেছেন আমি মিডল ইস্টে যে কোনো একটি দেশে আমি 10 বছর সময় আমি পার করে এসেছি, সেখানে আমাকে তারা কি দিয়েছিল? সেখানে আমাকে তারা ওই আকামা দিবে, আকামা এত বছরের আকামা শেষ হওয়ার আগে আবার রিনিউ করো, ঠিক আছে, তারপরে থাকো। কিন্তু কোনো ক্রমেই ওই সময় কিন্তু ফ্যামিলি রিনিউফিকেশনও এই যে অ্যারাবিয়ান কান্ট্রিতে অনেক কঠিন ছিল। এখন কোনো কোনো দেশ দিচ্ছে, দুবাই, সৌদি আরব মোটামুটি দিচ্ছে। এখন তারপরেও তারা পার্মানেন্ট নাগরিকত্ব তো দূরের কথা, অনেক ধরনের বিধি নিষেধ, ব্যুরোক্রেটিক কমপ্লেক্সিটির মধ্যে পড়তে হয়। তো পর্তুগালে যারা আছেন, তারা এখনও যারা আবেদন করে, পাসপোর্টের আবেদন করেছেন, আমার পরামর্শ হলো আপনারা দিক বিদিক ছোটাছুটি করবেন না, কারণ পর্তুগাল ছেড়ে অন্য সেনজেনের দেশে হয়তো যাবেন, কিন্তু সাময়িকভাবে আপনি লাভবান হবেন। অর্থনীতি দেখবেন যে আমি নগদে, অনেকের নগদে নারায়ণ বলে একটা কথা আছে বাংলার প্রবাদে, যে আমি নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, অনেকে এটা মনে করে। এই জন্যই আমরা ধৈর্য ধারণ করতে পারি না, আমরা ধৈর্যচ্যুতির ফলে এখানে বিপদের সম্মুখীন হয়। কেউ করতেছে সুইসাইড, কেউ করতেছে আপনার এই যে হতাশাগ্রস্ত, কেউ সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে ভুগতেছে। এরকম আমরা অস্ট্রেলিয়ানদের একটি তথ্য এখানে আমি তুলে ধরতে চাই, তারা বেশিরভাগই মেন্টাল ইলনেসে থাকে। আমি অনেক বছর পূর্বে আমি একটি প্রজেক্টে কাজ করেছিলাম, সেখানে একটি ওয়েবসাইটের কন্টেন্ট আমি পোস্ট করেছিলাম, তো বিভিন্ন ধরনের, এবং আমি তখন আমার দৃষ্টিগোচরে এসেছিল যে তারা কি পরিমাণ ডিসঅর্ডারে ভোগে। তো এরকম অনেক দেশেই আছে, তো মেন্টাল ইলনেসে থাকে, তারা কাউন্সেলিং থেরাপি দেয়। তো আমরা তো এই অনুন্নত দেশের মানুষ, বা উন্নয়নশীল বলতে পারি, যেরকমই হোক না কেন, কিন্তু বাস্তবে কাগজে কলমে বা ঘোষণায় আমরা শুনি, রেকর্ডে শুনি, কিন্তু বাস্তবে কি আছে এটা আমাদের দেখার বিষয়। পর্তুগাল সম্বন্ধে অনেকেরই উচ্চাকাঙ্ক্ষা একেবারে,
যে আমার পর্তুগালে দেশে গেলে আমার এই মিলবে, সেই মিলবে, আমার চাকরি মিলবে, এখানের 1 ইউরোর দাম হলো 140 ইউরো, বাংলাদেশের টাকায় 1 ইউরো সমান বাংলাদেশে 140 টাকা বা 139 টাকা ইত্যাদি, বা আরও বাড়তে পারে কমতে পারে, এটা সময় সাপেক্ষে বিষয়, কারেন্সি কনভার্সনের বিষয়। কিন্তু এখানের ভৌগোলিকগত দিক দিয়েও পর্তুগাল দেশটিতে 12 মাসের মধ্যে প্রায় অ্যাভারেজে 8-9 মাস ঠান্ডা থাকে, হ্যাঁ, অ্যাভারেজে 3 মাস বা তার চেয়ে একটু কম গরম থাকে। তাহলে বেশিরভাগ সময় আমি আরামে থাকবো অন্যান্য সেনজেন দেশের তুলনায়। বেশিরভাগ অনেক আমেরিকানও তাদের দেশ ছেড়ে পর্তুগালে থাকে, এসে যায়, আসতে চায়, এখনও আসতে চায়, অনেকে বসবাস করছে অলরেডি পর্তুগালের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ছড়াই ছিটে আছে তারা, বিভিন্ন ছোটো ছোটো শহরে বা গ্রামে তারা থাকে, বসবাস করছে। ইউকের অনেক নাগরিক আমরা জানি যে অ্যাপার্টমেন্ট, বাসাবাড়ি কিনে পর্তুগালের আলগার্ভ সিটিতে, ফারোতে অবস্থিত, সেখানে বসবাস করছে, বা অন্যান্য সিটিতে বসবাস করছে। অনেকে উচ্চ গবেষণা বা হাইলি স্কিল কোয়ালিফাইড ক্যাটাগরিতে জব নিয়ে অনেকে পর্তুগালকে বেছে নেয়। তো পর্তুগালের যারা প্রথমে 1-2 বার ভিজিট করে তারা পর্তুগালের আসলে প্রেমে পড়ে যায়। এটা আসলে আমি বলবো ন্যাচারাল বিউটি বলতে পারেন, অ্যাটমসফিয়ার, আসলে অ্যাট্রাক্টিং পাওয়ার রয়েছে পর্তুগালের একটা। প্রত্যেকটা দেশের মধ্যেই কম বেশি এরকম আপনি ভিজিট করলে যারা ট্যুরিস্ট, রিয়েল ট্যুরিস্ট, তারা দেখবে যে কি। আমি একবার সিসেলস নামে একটি দেশ রয়েছে মরিশাস মাদাগাস্কারের পাশে, সেখানে আমি 1 সপ্তাহ ছিলাম। সেই দেশটা সে দেশে দেখেন, সে দেশের মানুষ কিন্তু কালো, অনেক মোটাসোটা, মানে আফ্রিকার দেশের মানুষ যেরকম সেম ওই রকম, বেশিরভাগ সুঠাম দেহ, মোটাসোটা এরকম। কিন্তু ন্যাচারাল বিউটি আমাকে অ্যাট্রাক্ট করেছে। হ্যাঁ, এটা অনেকটা মনে হয় দুনিয়ার হেভেন একটা। আমরা অ্যাজ এ মুসলিম আমরা হেভেন তো হেভেনই, এটা তুলনা আসলে হয় না, মানে দুনিয়ার মধ্যে বসবাসের জন্য এরকম মনে হয়। আসলে কি তাই? এখানে রয়েছে মানে একেবারে নীলাভ জলরাশি, সাগরের ইন্ডিয়ান ওশন, সেখানে আইল্যান্ডগুলো সুন্দর, সেখানের সৌন্দর্য আরও অনেক। কোকোডিমার বলে একটা ফ্রুট রয়েছে, নারিকেলের আকার আকৃতির মতো, তাদের একটা ন্যাচারাল ফ্রুট, কিন্তু এটা আসলে তারা খায় কিনা এটা তারা সংস্কৃতির একটা ধারক। এই আকারে তারা সাবানও বানায়, বিভিন্ন আইটেম বানায় তারা ট্যুরিস্টরা আকর্ষণ করে, এবং আমি অনেকটা কিনেও নিয়ে আসছিলাম বাংলাদেশ আসার সময়। যাই হোক, সে একটা দৃষ্টান্ত দিলাম। এবং আমি মালদ্বীপেও ছিলাম লেস দেন 6 মান্থ, বাট ওইখানের কথাও আমার মনে পড়ে। তো প্রত্যেকটা দেশেরই একটা ভালো লাগার বিষয় কাজ করে। আর এখানে অত্যন্ত ভালো লাগার বিষয় যে জিনিসটা ছিল সেটা হচ্ছে নাগরিকত্ব। আপনি 5 থেকে 7 বছর 6 বছর থাকার পরে আপনি নাগরিকত্ব আবেদনটি করতে পারতেন, বাই ল, বাই ইমিগ্রেশন ল এর রুলস মেনে আপনি লিগেলি থাকার পরে আবেদন করতে পারতেন। তারপরে হচ্ছে যারা ইনভেস্ট করেন, প্রচুর টাকা অর্থ সম্পত্তি আছে, ফাইন্যান্স কোনো ঘাটতি নাই, কোটি কোটি টাকা আছে, তারা এরকম বাংলার 5-7 কোটি টাকা ইনভেস্ট করলে অনায়াসে বছরে 14 দিন থেকে, এটাকে বলে ARI প্রোগ্রাম, হ্যাঁ, ওই প্রোগ্রামের আন্ডারে আপনার এই যে বাই ইনভেস্টমেন্টের নাগরিকত্ব পেতে পারতেন নিজে, এবং পরবর্তীতে ফ্যামিলি রিউনিফিকেশনের মাধ্যমে খুব সহজেই এসে ফ্যামিলি সেটেল করতে পারতেন। তার পরবর্তীতে এখানের পাসপোর্ট পেলে অনেকে অন্যান্য দেশে, সেনজেনের বড় বড় দেশে, উন্নত দেশে, ইকোনমিক্যালি স্ট্রং কান্ট্রিতে চলে যেতে পারতেন, কিংবা এই দেশে বসবাস করতে পারতেন। অনেক স্বদেশী প্রায়বাদরও পর্তুগালে রয়েছেন যারা এখনও চান যে পর্তুগাল ছেড়ে আমি যাব না। আমার পরিচিত কয়েকটা ফ্যামিলি রয়েছে যারা এরকম 10-12 বছর হয়ে গেছে বা তারও বেশি, তারা এখানে এদেশে স্বাচ্ছন্দ্যে বসবাস করছেন। তাদের কথা হচ্ছে আমি সোশ্যাল বেনিফিট আমার বাচ্চা কাচ্চারা পাচ্ছে, আমি মোটামুটি একটা ব্যবসা বাণিজ্য করে কোনো রকম চলে যাচ্ছি, বা এতেই শান্তি। উনি সেনজেনের 5-7টা দেশ ভিজিট করেছে, কিন্তু তো উনি অন্যান্য দেশও ভালো কম্পারেটিভলি, কিন্তু হুট করে যে আপনি সেট হতে পাবেন সেখানে আপনি কমপক্ষে 1.5-2-3 বছর পিছিয়ে যাবেন। যে সেট আপটা আপনার এখানে আছে সেই সেট আপটা ওই দেশে যাওয়া, এবং বর্তমানে সবচেয়ে মেজর যে হিউজ প্রাইস হাইক হয়েছে সেটা হচ্ছে হাউজিং অ্যাকোমোডেশন। অর্থাৎ আপনি হুট করে গিয়ে যে আপনি একটা ফ্যামিলি নিয়ে বাসা খুঁজে পাবেন এবং আপনার উইদিন বাজেট, ইট অলমোস্ট ইম্পসিবল। প্রত্যেকটা উন্নত দেশের ক্ষেত্রে না পাবেন বেলজিয়ামে, না পাবেন জার্মানিতে, মোটামুটি জার্মানিতে বাসা পাওয়া যায়, না পাবেন আয়ারল্যান্ডে, অত সহজে বাসা মেলা দুষ্কর, কম টাকায়। তারপরে হচ্ছে না পাবেন আপনি নেদারল্যান্ডে, না পাবেন ডেনমার্কে, ঠিক আছে, ওরকম দেশ অনেকটি রয়েছে, সুইডেনও রয়েছে। তো সব কিছুর বিবেচনায় আমি বলবো বর্তমানে ইউরোপে যে অবস্থানে আছেন, যেখানে আপনি বিশেষ করে লিগেল যদি আপনি থাকেন, আপনি কখনোই পর্তুগালে বা অন্যান্য দেশে মুভ করবেন না। বর্তমান পরিস্থিতিতে আপনি থাকুন ধৈর্য ধরে, আপনার যতক্ষণ না পর্যন্ত আপনি সে দেশের PR পান, পার্মানেন্ট রেসিডেন্ট না হন, EU কার্ড যতদিন পর্যন্ত না ওঠান, যদি আপনার সুযোগ থাকে সে দেশে থাকার পরে আফটার সার্টেন পিরিয়ড আপনি ন্যাশনালিটি আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে আপনি সে দেশেই নাগরিকত্ব আবেদন করুন। আপনি একটা দেশের নাগরিক হওয়ার পরে আপনি অন্য দেশে মুভ করবেন। আপনি তো বলতে পারেন ভাই 10 বছর 12 বছর লাগে ইটালিতে, জার্মানিতে লাগে 8 বছর 7 বছর 10 বছর, ফর এন এক্সাম্পল আমি বলছি, বা অন্যান্য দেশে ভাষার দুর্বলতা রয়েছে। আচ্ছা,
আমরা প্রথমেই নেগেটিভ ধারণা পোষণ করি, একটি দেশে যাই, শর্টকাট আমরা ছক্কা পিটাতে চাই, শর্টকাটে অর্থাৎ ব্যাট বলে চালিয়ে দিয়ে আমরা ওভার বাউন্ডারি হাঁকাতে চাই। বিষয়টা এখানে, যেখানে আমার ক্যাপাসিটি আছে বা সর্বোচ্চ বাউন্ডারি হাঁকানো, সেখানে যদি আমি সর্বোচ্চ ওভার বাউন্ডারি হাঁকাই, তাহলে ফল কী হবে? হ্যাঁ, আমার কত পার্সেন্টেজ আছে যে আপনার 6 মারার? হ্যাঁ, মানে যেখানে আপনি পসিবিলিটি হচ্ছে সর্বোচ্চ আপনি 4 মারতে পারেন বাউন্ডারি। তো কাজেই একটি উদাহরণ দিয়ে আমি বোঝালাম। তো আমরা এই ছোটাছুটি করি, আর আমরা চিন্তা করি ওই যে নগদ নারায়ণ, আমার প্রচুর টাকা, আমার 2,500 ইনকাম আছে ওই দেশে, বা 3,000 আমি আয় রোজগার করতে পারবো, অন্য ভাই তো আয় রোজগার করতেছে, সেই স্টুডেন্ট বেসে আছে। ভাই, যার বয়স কম সে রিস্কটা যেভাবে নিতে পারে, আফটার 40 or 45 ইয়ার্স ওল্ড আপনি সেই রিস্কটা নিতে পারবেন না। কারণ ইন অ্যান অ্যাভারেজ আপনার বাঁচে মানুষ 65 to 70 ইয়ার্স ইন বিটুইন। আপনি হয়তো বলতে পারেন আমি 100 বছর আয় পেতে পারি। হ্যাঁ, ইনশাল্লাহ আমি দোয়া করি আপনি 100 বছর আয়ু পান। কিন্তু আপনার এই জিনিসগুলো কনসিডার করতে হবে। পর্তুগালে যেভাবে ওয়াইডলি বিজনেস করে সেট আপ করে টিকে থাকা যায়, সেটা অন্য দেশে ইম্পসিবল। আবার কথা হচ্ছে, পর্তুগালের বিজনেস মানে দাঁড় করানোর পরে, ইনভেস্ট করানোর পরেও আপনার সাকসেস পসিবিলিটি, সাস্টেনেবিলিটি কত পার্সেন্ট, সেটা আপনাকে দেখতে হবে অ্যানালাইসিস করে। সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলবো, হুটকাট করে ডিসিশন নেওয়ার আগে পর্তুগালে কি বেছে নেবেন, নাকি যে দেশে আছেন সেই দেশে থাকবেন, সেটা আপনার উপর নির্ভর করে। আর পর্তুগাল ছেড়ে হুট করে একটা পাসপোর্টের থ্রুতে অন্য দেশে মুভ করাটাও কিন্তু যুক্তিসঙ্গত কিনা, সেটা আপনার ভেবে দেখতে হবে। আপনাকে ফিউচার দেখতে হবে, আপনার লং টার্ম বেনিফিট আদৌ হবেন কিনা সেটা দেখতে হবে, আপনাকে রিস্ক ফ্যাক্টরও অ্যানালাইসিস করতে হবে, ঝুঁকি আছে কিনা সেটা দেখতে হবে, বাংলা বললাম। তারপরে যারা বর্তমানে এই পরিস্থিতিতে D1 ভিসা বা অন্যান্য বিষয়ে আসতে চান পর্তুগালে, তারাও ভেবেচিন্তে পর্তুগালে আসুন। যদি অরিজিনাল কোম্পানি হয়, ওয়ার্ক ভিসা 100 হয়, তারপরে আপনার আসার পরে আপনার জবটা কমপক্ষে 1 বছর স্থায়ী থাকে, এরকম পসিবিলিটি থাকলে আপনি আসুন। আমি বলবো, ওয়ার্ক ভিসায় পর্তুগালের সরকার বর্তমানেও এনকারেজ করতেছে, বর্তমান সরকার হাইলি কোয়ালিফাইড স্কিল ক্যাটাগরিতে এনকারেজ করতেছে। ইভেন তারা এও বলেছে, যদি আপনি হাইলি কোয়ালিফাইড ক্যাটাগরিতে ভিসা নিয়ে, ওয়ার্ক ভিসা নিয়ে আসেন, দক্ষতা থাকে আপনার, সেক্ষেত্রে আপনি পর্তুগালে আসার পরে আপনার ফ্যামিলিও খুব দ্রুত আনতে পারবেন। সেক্ষেত্রে বর্তমানে একটি ড্রাফট আকারে একটি প্ল্যান তারা প্রকাশ করেছে, সেটি যে 2 বছর পরে আপনি আমজনতা 2 বছর পরে যেখানে ফ্যামিলি আনতে পারবে, সেখানে এই হাইলি স্কিল কোয়ালিফাইড ক্যাটাগরিতে তারও কম সময়ে দ্রুততার সাথে আপনি ফ্যামিলি রিউনিফিকেশনের মাধ্যমে পর্তুগালে আনতে পারবেন। তবে শর্ত হচ্ছে আপনি হাইলি কোয়ালিফাইড ক্যাটাগরিতে আপনাকে পর্তুগালে প্রবেশ করতে হবে। আর যেই আসেন না কেন, হাইলি মানে লং টার্ম ভিসা নিয়ে পর্তুগালে আসবেন। শর্ট টার্ম ভিসা, 6 মাসের ভিসা, 3 মাসের ভিসা, 4 মাসের ভিসা, 9 মাসের ভিসা, মানে ওই যে সিজনাল ভিসা, এগুলো নিয়ে পর্তুগালে আসবেন না। হ্যাঁ, পর্তুগালে আসতে পারেন, আপনাকে স্বাগতম, সবসময় আপনারা ভিজিট ভিসা আসুন, এসে দেখে চলে যান আবার, ঠিক আছে, নির্দিষ্ট সময় আইন কানুন মেনে চলে যান। অনেক কিছু পরিচিত ভাই আসে, অনেক না, যারা 20-এর 18টা 16টা দেশ ভিজিট করেছে, এরকম আমি পেয়েছি অনেক মানুষ। ইভেন পর্তুগালে থাকা অবস্থা তার 10 বছরের কানাডিয়ান ভিসা করা আছে, অন্যান্য দেশের ভিসা করা, আমেরিকার ভিসা করা আছে, মাল্টিপল এন্ট্রি ভিসা করা আছে, তারপর তারা পর্তুগালে বসবাস করছে। এর কারণটা কি? কারণ পর্তুগালে সে চায় যে আমি অ্যাটলিস্ট পিয়ার, পাসপোর্ট ইত্যাদি আমি পাওয়ার পরে আমি মুভমেন্ট করবো। হ্যাঁ, আমি মাঝে মধ্যে আমার ভিসাটি অ্যাক্টিভ রাখার ক্ষেত্রে আমি সেখানে যাব, আবার ফিরে আসবো পর্তুগালে, ব্যাপারটা এইরকমই। কিন্তু স্থায়ীভাবে সিদ্ধান্ত নেওয়ার আগে, কোনো কিছু করার আগে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে জীবনকে হুমকি বা ঝুঁকিপূর্ণ করবেন না। যেমনটি আপনি বাংলাদেশে থেকে আসার আগে ওই যে 22 লাখ টাকা 25 লাখ টাকা জমি বিক্রি করে পর্তুগালে আসা উচিত হবে না, আমি আগেও বলেছি, এখনও বলছি। আর এখানে এসে হুটকাট করে পর্তুগাল ছেড়েও যাবেন না। আপনার মাঝপথে 2 নৌকা পা দেবেন না, যে এখানে একটা কি কয় পিয়ার পাওয়ার চান্স আছে, সম্ভাবনা আছে, সেটা উতরিয়ে দিয়ে আপনি অন্য দেশে গেলেন, গিয়ে কাজ করলেন। সেখানে আপনি যদি কোনো কারণে আবার পুলিশ ধরে একটা ইলিগেলি বায়োমেট্রিক ফিঙ্গার নিয়ে নেয়, বর্তমানে সেনজেন ইনফরমেশন সিস্টেম একটি হচ্ছে মরণ ফাঁদ, সেটাকে আমরা বলতে পারি চোরাবালি। সাগরে হাঁটলে বিচের পাড় দিয়া চোরাবালি আপনার পায়ে ফসকাইয়া যদি আপনি ডুবে যান, সে আপনার মৃত্যু হতে পারে। কাজেই বি কেয়ারফুল, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। অ্যান্ড সবচেয়ে বড় অ্যালার্মিং বিষয় হচ্ছে সেনজেন ইনফরমেশন সিস্টেম এবং বর্ডার কন্ট্রোল। মোরলেস প্রত্যেকটি দেশই চাচ্ছে, পর্তুগালের সরকারও 1500 পুলিশ নিয়োগ করতে যাচ্ছে বর্ডার কন্ট্রোল করার জন্য। এটা অনেক আগের খবর, পুরনো খবর, বাট এখন তারা ধাপে ধাপে নিচ্ছে। পর্তুগালে দেখেন বাজেট তাদের কম, তাদের অ্যালোকেশন হিউম্যান রিসোর্স গভর্নমেন্ট সেক্টরে অফিসারদের সংখ্যা খুবই কম, এবং বেশিরভাগ লোক আপনারা জানেন যারা পর্তুগালে আছেন বয়স্ক, তারা 60-এর ঊর্ধ্বে,
55 বছর থেকে 65 বছরের আশপাশে বয়স হয়ে যায়, তারা একটা পর্যায়ে রিটায়ারমেন্টে চলে যায়, তারপরে এই স্থানগুলো শূন্য হয়। নতুন যখন নিয়োগ দেওয়া হয় তখন কর্মীগুলোকে তাদেরকে ট্রেন করতে হয়, তারপরে হচ্ছে আপনার এই শূন্য স্থানগুলো পূরণ হবে। আমরা একটি নিউজ ইতিমধ্যে দেখেছি বিভিন্ন মিডিয়াতে যে 7 লাখের উপরে হয়ে গেছে মানুষ পর্তুগিজ নাগরিকত্বের আবেদন করেছে। সেই আবেদনগুলি এখনো পেন্ডিং অবস্থায় রয়েছে বা কোনোটা চলমান, কিন্তু প্রগ্রেস হচ্ছে না। এর কারণ কি? ওই যে স্কিল ম্যান পাওয়ার, তাদের যে লোকবল জনবল কম, এইটাই। তো এই জন্য তারা পেন্ডিং, এবং অনেকের কার্ডও রিনিউ করতেছে না, ডেট দিচ্ছে না। ফ্যামিলি মেম্বারদের জন্য দুশ্চিন্তাগ্রস্ত, বাংলাদেশে যেতে পারতেছে না বা এরকম কিছু, এই যে যার কারণে ধৈর্য ধরা, যাদের কার্ডের মেয়াদ চলে গেছে পর্তুগালের ভিতরে আগামী 15 অক্টোবর পর্যন্ত সেটির মেয়াদ বৈধ, এখানে বলে রাখলাম। তারপরে আলোচনাটি অনেক বড় হয়ে যাচ্ছে। ফাইনালি একটা কথাই আমার আপনাদের উদ্দেশ্য বলা, যে পর্তুগালের রাষ্ট্রপতির কথাটা আমরা একটু আশ্বস্ত হতে পারি যদি এখানের তারা ট্যালেন্টরা কোনো কথা পরামর্শ সরকারকে দেয় এবং সরকার সেটি গ্রহণ করে। আমরা যে বাংলাদেশি বা অন্য সিপিএলপি কান্ট্রিজের 7 বছর, আমাদের জন্য 10 বছর, আমাদের 10 বছরটা কমে এসে হয়তো বা 7 বছরও হতে পারে বা 8 বছরও হতে পারে এরকম একটা কিছু অ্যাজাম্পশন, বাট দ্যাট ইজ নট ফাইনাল। আর এখনও আমি বলবো অনেক বাইবেদারাই পর্তুগিজ পাসপোর্টের জন্য যাদের প্রথম কার্ডের মেয়াদ থেকে 5 বছর হয়ে গেছে, যারা আবেদন করেন তারা আবেদন করে ফেলতে পারেন। এখানে আপনি 400-250 ইউরোর রিস্ক নিতে পারেন, আর লয়ার দিয়ে করলে আরও 200 টাকা নিতে পারে, তার 200 ইউরো নিতে পারে। সেক্ষেত্রে আপনারা একটা রিস্ক নিয়ে আপনারা করে ফেলুন। তবে আমি বলবো প্রত্যেকটা ডকুমেন্ট দিয়ে আপনি আবেদনটি করবেন, কোনো ডকুমেন্ট ফালতা রাখবেন না, মানে গ্যাপ রাখবেন না, শর্টেজ রাখবেন না। সব ডকুমেন্ট দেওয়ার পরে আপনি আবেদন করুন, ইনক্লুডিং আপনার পর্তুগিজ A2 সার্টিফিকেট, পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ A2 সার্টিফিকেট দিয়ে আপনার ম্যান্ডেটরি। তারপর বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বার্থ সার্টিফিকেট গুরুত্বপূর্ণ। তারপরে পর্তুগালের যে কার্ডগুলো রয়েছে প্রত্যেকটি কার্ড দেখাবেন, পর্তুগালের টেরিটরিতে আপনি কত বছর ছিলেন সেটার প্রমাণস্বরূপ ডকুমেন্টগুলো দেখাবেন, লয়ারের মাধ্যমে করলে কিংবা আইআরএনের মাধ্যমে করলে। আর সেফিটি থেকে এখনও আবেদন নিচ্ছে কিনা অনেকেরই প্রশ্ন। আমি বলবো সেফিটি থেকে যেহেতু এটা দ্বিধাদ্বন্দ্ব আছে, এটা না করা উত্তম। তবে হ্যাঁ, আপনারাও ট্রাই করুন, যদি কোনো আইআরএন জমা নেয় বা অনলাইনের মাধ্যমে জমা দিতে পারেন, এই লয়ারের মাধ্যমে জমা নিলে প্রসেস নাম্বার পেলে আপনারাও দেখুন, আবেদন করলে দোষ কি। কিন্তু কোনো কারণে রিজেক্ট হতে পারে, সেই সম্ভাবনা মাথায় থাকতে হবে। মাথা ঠান্ডা রেখে কাজ করেন। আর পর্তুগালের আমি ফ্যামিলি আনতে পারবো না খুব সহসা, এজন্য আমাকে সুইসাইড করতে হবে, এজন্য আমাকে মেন্টাল ডিসঅর্ডারে ভুগতে হবে, স্ট্রেস নিতে হবে, ব্যাপারটা এরকম না। প্রত্যেকটা কষ্টের পরই সুখের দেখা মিলে। অন্ধকারের পরে আলোর রেশ আসে, আলোর ফোকাস আসে, মনে রাখবেন। ঠিক আছে, যে দিনে যেমন সূর্যের আলো আমরা দেখতে পারি, আবার যখন বৃষ্টি হয় তখন কিন্তু সূর্য থাকে না, তখন আকাশে কালো মেঘ থাকে। তো পর্তুগালে এখনো কালো মেঘের ঘনঘটা। বাস্তবে যদি সামারে প্রচুর রোদের আলো ঝলকানি আছে, কিন্তু এখানে ইমিগ্রেন্ট যারা আছেন তারা অনেক দুর্দশার মধ্যে আছেন। অনেক আমেরিকান বা অনেক বিদেশিরা আছে এখানে, যারা টিআরসি কার্ড রিনিউ করতে পারতেছে না বা বিভিন্ন ধরনের জটিলতার মধ্যে আছে, বিউরোক্রেটিক কমপ্লেক্সিটির মধ্যে আছে। তাদের বিভিন্ন আর্টিকেলে তারা তাদের খুব প্রকাশ করতেছে, সোশ্যাল মিডিয়াতে তাদের খুব প্রকাশ করতেছে। এতে আমরা রিউমার ছড়াচ্ছি কিন্তু। তো এই রিউমারের দিকে আমরা না থাকি, আমরা ধৈর্য ধরে পড়ে থাকি, একটা দেশে পড়ে থাকি। সব দেশে কিন্তু আপনার যদি ভাই আপনি এখানে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি না করেন পর্তুগালে বা যেখানে আছেন সেখানে, তাহলে একসময় না একসময় দেখবেন আপনি এদেশের ভালো একটা কিছু করতে পারবেন। তো আপনার জন্য এবং যারা এই আলোচনাটি শুনলেন সবার জন্য আমার দোয়া অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা রইল। আর আমাদের জন্য দোয়া রাখবেন। চ্যানেলের এই আলোচনাটি ভালো লাগলে শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।